ছয় সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানিয়েছেন আইন উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কারের শতাধিক সুপারিশ, প্রতিবেদন জমা আজ। মূল্যস্ফীতি কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বললেন অর্থ উপদেষ্টা। রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাস্থ্য খাত সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তাব বিএনপির। দলীয়করণে খাতটিকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, বলেছেন ডক্টর খন্দকার মোশাররফ। আওয়ামী লীগের গবেষণা সেল CRI এর নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার FTR। গাজীপুরে শেখ হাসিনা রেহানাদের ৪ বাগান বাড়ি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট। ৮ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এদিকে জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকছে, যেগুলো বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুঈত চৌধুরী। আজ প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেওয়া হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৬ কমিশনের প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন। ওই বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা। বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদে বাস্তবায়নের প্রস্তাব অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন ৮ ফেব্রুয়ারিতে। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পৌঁছে দিব সেদিনই। এরপর রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডেটটা ঠিক করা হবে। এদিকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈত চৌধুরী জানিয়েছেন, তাদের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকছে। দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। 100টার বেশি সুপারিশ আছে। যাই সুপারিশ আমাদের আছে সবগুলো হলো যেগুলো আমরা মনে করি সম্ভব। এখন সম্ভব হবে কিনা সেটার দেশের সরকার বুঝবে। জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে এ কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশবাসীকে আরও ২-৩ মাস অপেক্ষার পরামর্শ দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার আশা, সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে জুন নাগাদ মূল্যস্ফীতি ৭% ঘরে নেমে আসবে। দেশে অতিরিক্ত লুটপাটের কারণে ২/৩ ব্যাংক এখনও খুঁড়িয়ে চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ভ্যাট যতটা বেড়েছে তার চেয়েও বেশি হারে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়েছেন বলে জানান তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। কিছুতেই বাগে আসছে না উচ্চ মূল্যস্ফীতি। ডিসেম্বরের সবশেষ তথ্যেও খাদ্য মূল্যস্ফীতি ছুঁয়ে গেছে 13%-এর ঘর। সরকার পরিবর্তনের ফলে অনেকে আশায় বুক বাঁধলেও গেল 6 মাসেও এক অঙ্কে নামানো যায়নি খাদ্য মূল্যস্ফীতি। সেই চিন্তা সরকারকে ভাবালেও দ্রুততম সময়ের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হওয়ার আশা দেখাতে পারলেন না অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। রোজার সময় কিন্তু আমরা মেজর একটা কথা হলো অ্যাকশন, সেটা কিন্তু ফলটা এপ্রিল মের দিকে যাবে। আমরা আজকে ডিসিশন নিতে, এই জন্য তো আজকে চাল, ডাল, সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিতেছি এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। আমরা দেখব যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা যে যেগুলো অ্যাকশনটা নেব তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্টটা আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 যেতে পারি, এটা বেটার হয় আমাদের। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বিগত সরকারের সময়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। তাই বাংলাদেশকে কোনোভাবেই শ্রীলঙ্কার অর্থনীতির সঙ্গে তুলনা করা ঠিক হবে না। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, টক শোতে আমি দেখি বহু কিছু
শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। ব্যাংকিং অবস্থা যে অবস্থা, কি করে এখন মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে, এটা কোনো দেশে হয়েছে কোনোটা? 1/3 ব্যাংক কাজ করে না, এবং 1/3 ব্যাংকের লোকজনের এসে যাও। শ্রীলঙ্কাটা এ লিটল বিট ইজিয়ার। আগামী মার্চে জাতীয় বাজেট সংশোধন হলে আর্থিক খাত সংস্কারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। চেষ্টা করছি যে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন শেষে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, রমজানের দাম স্থিতিশীল রাখতে আমদানি বাড়িয়েছে সরকার, পাশাপাশি চাঁদাবাজির মাধ্যমে যেন জিনিসের দাম না বাড়ে সেদিকেও বিশেষ নজর রাখার কথাও জানান তিনি। বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। দায়িত্ব নেয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয় স্বজন বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অনৈতিক কিছু মেনে নেবে না সরকার। দুর্নীতি দখলে গণমাধ্যমে প্রচারের আহ্বানও জানান তিনি। বলেন, কৃষকের সমস্যা সমাধানে খামারি অ্যাপ চালু করা হয়েছে, এর মাধ্যমে জমিতে দাঁড়িয়েই সব সমস্যার সমাধান পাবে কৃষকরা। দেশের স্বাস্থ্যখাত সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্যখাত দলীয়করণ করে গেছে। এদিকে রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ তৈরি করা ও দ্রুত নির্বাচন দেয়া। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যখাত সংস্কারে বিএনপির প্রস্তাবনা তুলে ধরেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাস্থ্যখাতের অচলাবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মকে দায়ী করেন তিনি। শুধু স্বাস্থ্যখাত নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকারকে সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার তাগিদ দেন বিএনপির এ নেতা। আমাদের মধ্যে যে মেয়াদ, দীর্ঘ মেয়াদে এখানে কিন্তু আমরা পরিষ্কার আমাদের প্রস্তাবনা আছে এবং আমরা কমিটেড যে আমাদের রোগীরা যে বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠা আমাদের তৈরি করতে হবে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার পরামর্শ দেন তিনি। মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দেই, এখনো সমর্থন দেই, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়। এটা গরিব মানুষ মারার কোনো সিদ্ধান্ত না হয়। সীমিত আয়ের মানুষ আরো বেশি নিপীড়িত হবে। এমনি তো প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, চালের দাম কমাতে পারেনি, যেখানে মানুষের মোটামুটি পেট ভরবে তার দাম কমাতে পারেননি। তার উপরে যদি আপনার এই সিলিন্ডারের দাম বৃদ্ধি করেন, সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেন, এটা মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ এখনো সন্ত্রাসী কাজ করছে, তারা রাজনীতি করতে পারবে কিনা এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি। সরকার তো সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, সরকার যে সংস্কার করতে চাইছে তার সবকিছুই বিএনপির দেয়া 31 দফা কর্মসূচিতে আছে। তাই সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তারা। বলেন, জনগণ বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচিতে সাড়া দিয়েছে। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত 31 দফা সংস্কার কর্মসূচির জনসম্পৃক্ততায় যাত্রাবাড়ি থানায় কর্মশালা করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। মঙ্গলবার বিকেলে এ কর্মশালায় 31 দফার বিস্তারিত তুলে ধরেন মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন করা হবে।
আলোচনায় বিএনপি নেতারা বলেন, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য কাজ করছে বিএনপি। আওয়ামী লীগ দেশকে যে অন্ধকারে নিয়ে গেছে তা থেকে ফিরিয়ে আনতেই এই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত ১৬ বছর ধরে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোকে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে আওয়ামীকরণ করেছে, প্রত্যেকটি কাঠামো এবং প্রত্যেকটি রাষ্ট্রযন্ত্রকে বিরোধী দল এবং বিরোধী মত দমনের একটি হাতিয়ার হিসেবে বানানো হয়েছে। সংসদ, বিচার বিভাগ এবং প্রশাসন তিনটি মূল স্তম্ভ। আপনারা লক্ষ্য করবেন যে তিনোটাকে এই খুনি হাসিনা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার এদেশের সকল মানুষের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আজকে এই সরকারকে উপলব্ধি করতে হবে নির্বাচনের গুরুত্ব। জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ যাকে চাবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবেন। বিএনপি নেতারা বলেন, শুধু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা নয়, ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিবাদী আচরণ করতে না পারে তার জন্য এই সংস্কার প্রস্তাব। আপনারা যদি বিচার বিশ্লেষণ করে দেখেন, আজকে যারা সংস্কার সংস্কার বলে চিল্লাচ্ছে, এই সংস্কারের আর কোনো প্রয়োজন নেই। এখানে সংস্কারের প্রতিটি দফা এখানে উল্লেখ আছে। তারেক রহমান 2 বছর আগেই এই 31 দফা উপস্থাপন করেছেন। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। এদিকে রাজধানীর বিমানবন্দর থানায় ৩১ দফা নিয়ে কর্মশালা করে বিএনপি ঢাকা মহানগর উত্তর। এতে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। ৩১ দফার এই সংস্কারের কার্যক্রম যাতে বাংলাদেশের সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে আমরা যাতে নতুন ভাবে ঢেলে সাজাতে পারি। তিনি বলেন, বিএনপি কাজ করে সাধারণ মানুষের জন্য। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেসরকারি ২১ টেলিভিশনের মালিক আব্দুস সালাম ও সাংবাদিক ডক্টর কনক সারোয়ার সহ 4 জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় বলেছে, মামলার পক্ষে যথাযথ তথ্য প্রমাণ বা আইনগত ভিত্তি ছিল না। এছাড়া মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকাকালীন তার একটি বক্তব্য ২১ টেলিভিশনে লাইভ সম্প্রচারের কারণে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল তৎকালীন সরকার। রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করতে গেলে যে প্রক্রিয়াটা অবলম্বন করতে হয়, হোম মিনিস্ট্রি থেকে পারমিশন নিতে হয়, কোনো কিছুই করা হয়নি। অর্থাৎ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মামলাটা দায়ের করা হয়েছিল। শুধুমাত্র 2টা কারণ, জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় করা আর ২১ টেলিভিশনকে সরকারের কন্ট্রোলে নেওয়া, এবং তারা সাকসেসফুলি সেটা করেছিল। শেখ হাসিনার আমলে কানাডায় পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারে দেশটির সহযোগিতা চাইলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার হাই কমিশনার অজিত সিং দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এই সহযোগিতা চান। প্রধান উপদেষ্টা বলেন, একনায়ক শেখ হাসিনার সহযোগী আমলা রাজনৈতিকরা শত শত কোটি ডলার কানাডায় পাচার করেছে। পাচার করা ওই অর্থ দিয়ে তারা সম্পদ কিনে বেগম পাড়া বানিয়েছে। পাচার হওয়া এসব অর্থ সম্পদ চিহ্নিত করা, ফ্রিজ করা ও উদ্ধারে কানাডার হাই কমিশনারের সহযোগিতা চান। অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে পাচার হওয়া অর্থ ফেরতে যে উদ্যোগ নিয়েছে তাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগে কানাডার সমর্থনের কথা জানিয়ে বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধিতে দেশটির আগ্রহের কথা জানান হাই কমিশনার অজিত সিং। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সিআরআই এর আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গিয়ে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার নিজস্ব কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত লকারগুলো খোলার অনুমতি দিয়েছে আদালত। রিপোর্ট শুভ মাহফুজের।
আওয়ামী লীগের গবেষণা ও তথ্য সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই তাদের বিভিন্ন কার্যক্রমে সরকারি অর্থ ব্যয় করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার প্রথমে ধানমন্ডির ৩২ এবং পরে ধানমন্ডির ৬ অভিযান চালায় দুদক। অভিযানে কোথাও অফিসটি খুঁজে না পেয়ে অন্যভাবে খোঁজার কথা জানায় দুদক। আমরা দুইটা ধানমন্ডির কয়েকটা লোকেশনে যাই, সেখানে এসে আসলে ওনাদের অফিসটা খুঁজে পাইনি, মানে পাওয়া যায়নি। তো এই অবস্থাতেই আমরা আর কি দেখবো যে অন্যভাবে রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি কিনা। তবে সিআরআই এর ৩-৪টি ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার তথ্য জানিয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, এরই মধ্যে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর সন্ধান পেয়েছে দুদক। সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত লকারগুলো ফ্রিজ করতে ব্যাংকটির কাছে আবেদনের কথা জানান দুদক মহাপরিচালক। কোনো ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেলে অন্যান্য ব্যাংকের লকারও খোলার পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। যে অভিযোগ নিয়ে আমি কাজ করছি, আমাদের অনুসন্ধান দল কাজ করছেন দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধের সাথে যে অনুসন্ধানগুলো চলমান আছে সেখানে যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবেন কোথায়, সেটা যে কোনো জায়গায় হতে পারে। অন্যদিকে পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। একের পর এক দুর্নীতির ফিরিস্তি বের হয়ে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার নামে। এবার গাজীপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে প্রায় ৩৫ বিঘা জমির উপর নির্মিত বিলাসবহুল ৪টি বাংলোর সন্ধান পাওয়া গেছে। এসব বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল শেখ পরিবারের সদস্যদের। করা হতো সালিশ বিচারও। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। গাজীপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় প্রায় ৩৫ বিঘা জমির ওপর নির্মিত এই বাগান বাড়িটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনার। এমন একটি দুটি নয়, আরও ৪টি বাগান বাড়ির সন্ধান মিলেছে শেখ পরিবারের সদস্যদের নামে, যেখানে রয়েছে সারি সারি গাছ, মনোমুগ্ধকর পরিবেশ, ডুপ্লেক্স বাড়িসহ শান বাঁধানো পুকুর। এসব বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল শেখ পরিবারের সদস্যদের। করা হতো সালিশ বিচারও। স্থানীয়দের ভাষ্যমতে অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গের নিয়মিত যাতায়াত ছিল এখানে। জমি দখল, প্রতিবেশীদের সাথে বিরোধসহ নানা কারণে বিক্ষুব্ধ ছিল এলাকাবাসী। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে বিক্ষুব্ধ জনতা প্রবেশ করে এসব বাগান বাড়িগুলোতে। ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় তারা। লুটপাট করে নেওয়া হয় নানান কিছু। এটা হচ্ছে শেখ রেহানার জামাই হাজব্যান্ডের শফিক সাহেবের বাসায় উনি আছে। ভাঙাচুরার চিহ্ন আছে, ফ্রিজ ছিল, টেলিভিশন ছিল, আর অন্য মাল সামান ছিল, ফ্যান ছিল, টিউবলিপ আসছিল এর আগে, আর অনেক আগে আসছিল। হয়তো এই শীতের সময় স্যারে একটা পার্টি করত, তখন ওই সকালের দিকে আসলে বিকেলে চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, এসব বাগান বাড়ি সম্পত্তির দখলকে কেন্দ্র করে প্রায়ই প্রতিবেশীদের সাথে বিরোধে জড়াতেন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক। দিতেন হুমকিও। হ্যাঁ, ক্ষমতায় এবার জমিটা নিছে, নিয়ে পর আশেপাশের এই যে আমার পাশের জমিনের বুঝছেন ডালা অনেক তর্কবি করেছে, অনেক মানুষ ক্ষতি গাছের ডালা মালা অনেক কাটিয়েছে। হ্যাঁ, গাছ ওয়ালা সুরাল করে দিয়ে হ্যাঁ গাছ কাটি লাগছে। ক্ষমতার জোরে দখল নেওয়া জমি আর গড়ে তোলা বাগান বাড়িগুলোতে এখন শুধুই শুনশান নীরবতা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জমির মালিকরা সুবিচার পাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে গেলেও এখনও কাঙ্ক্ষিত চিকিৎসা বঞ্চিত আহতরা।
উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন এমন অনেকের ফাইল আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। এদিকে গুলিবিদ্ধ শরীরে পচন ধরতে শুরু করেছে কারো কারো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেছেন, পৃথিবীতে একসাথে এত মানুষের গুলিবিদ্ধ হওয়ার নজির নেই। সরকার আহতদের চিকিৎসায় সর্বোচ্চটুকু করে যাচ্ছে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান তার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বিছানায় কাতরাচ্ছেন মাদারীপুরের দীপঙ্কর বালা। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা দীপঙ্করের পায়ে শতাধিক বুলেট বিদ্ধ হয়। প্রচণ্ড রক্তক্ষরণে আইসিইউতে টানা 6 দিন ছিলেন তিনি। গত 27 জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এমন গুরুতর অবস্থায় বিদেশ নিতে তার জন্য বিজনেস ক্লাসের টিকিট প্রয়োজন হলেও কাটা হয় ইকোনমি ক্লাসের, ফলে ফিরিয়ে দেয় এয়ারলাইন্স। এখন পুরো পা কেটে ফেলার আতঙ্কে দীপঙ্কর। ইনজুরির কারণে এখান থেকে পুজ বেরোয়, প্লাস এখান দিয়ে রক্ত বেরোয়, মানে যে কটা পয়েন্ট আছে প্রত্যেকটা দিয়া হয়। কিন্তু ওনারা যখন টিকিট কাটছে মন্ত্রণালয় থেকে, তারা আর কি আমার দেখে নাই বা করে নাই। তো আমি যাইতে পারবো যখন আমার সামনে একটা টুল বা এটা কিছু রাখতে পারবেন, তাহলে আমি বালিশের উপর বা কম্বলের উপর পাড়া রেখে আমি যাইতে পারবো। কিন্তু এটা কিন্তু এই এয়ারলাইন্সের রুলসে নাই। যদি একজন সমন্বয়ক বা উপদেষ্টা আইতো, তাহলে আমি তারা বলতে পারতাম যে একটু তাড়াতাড়ি করে দেন, কিন্তু তারা কেউ আসে নাই। এই জায়গায় যে সমন্বয়ককে, তাও আমি জানি না। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তানজিল ও মোবারক মিয়া। সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করলেও সরকারের পক্ষ থেকে কোনো খোঁজ না নেয়ার আক্ষেপ তাদের। আছে ক্ষতিপূরণ না পাওয়ার কষ্ট। গুলি গায়ে মনে করেন আজগা 6 মাস ধরে মেডিকেলে ভর্তি। জুলাই ফাউন্ডেশনে বলছে দিবে 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 দিবে, অনেক দিবে, কবে দিবে এটার বলে না। একটা ছেলেকে গুলি করছিল, ওর গুলি করে ওর ঠ্যাঙ্গের হাড়িয়াটা ভেঙে একবারে ফালাই দিস গুলি করে। মানে এটা নাই আর ওর পুরো আমার রাগ উঠে গেছে। পুরো আমার রাগ না থামতে পারে আমি একবারে ইটা মারতে মারতে একবারে ভিতরে ঢুকে গেছি। ওই থানার ভিতরে ঢুকছি মতনই আর আমাকে গুলি করে দিছে। আমি দেখেন আমার তো এই অবস্থা যে আমি তো কোনো ভালো কোনো কাজ করতে পারবো না জানার মতে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, এত অল্প সময়ে বিপুল হতাহতের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন দেশি বিদেশি চিকিৎসকরা। অল্প কয়েকদিনে একসাথে এত মানুষের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা পৃথিবীতে বিরল বলেও জানান তিনি। যাদের 2 চোখে দেখতে পাচ্ছিলেন না, তাদের মধ্যে অনেকে এখন 1 চোখ দেখতে পাচ্ছেন। যারা 1 চোখে দৃষ্টি অনেক কমে গেছিল, তাদের দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে। আমি এটা একেবারে অন রেকর্ড বলছি, ওনারাও সবাই জানেন যে এটা পর্যায়ক্রমে উন্নতি হচ্ছে। সো যেইটুকু চিকিৎসা, এবং যাদের জেল দেওয়া আছে রিমুভ করার পর দৃষ্টিশক্তি ইমপ্রুভ করছে প্রত্যেকে। আমরা যাদের নাকি ফিজিওথেরাপি চলছে, তাদের মুভমেন্ট আগে চেয়ে বাড়ছে। সো আমরা বলছি যে চিকিৎসা তো চলছে, এটা একটা চলমান প্রক্রিয়া। এবং এই গুরুতর আঘাত শরীরে যাদের 100 পিলেটস আছে, আপনি তার কষ্ট আসলে লাঘব করা কঠিন। এই কথাটা আমরা রিয়েলিটিটা আমরা বুঝি, কিন্তু এটা আসলে ওনাদের প্রতি অনুরোধ যে আপনারা একটু ধৈর্য ধারণ করেন। এই বিষয়গুলো চিকিৎসার সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা দেশের ভিতরে করা হচ্ছে, আর দেশের বাইরে এবং ভেতরের মধ্যে আজকাল আর চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য থাকে নাই এই পার্টিকুলার কেসগুলো। কারণ এই কেসগুলো তো আসলে কখনো যায় না। আপনাদের খেয়াল করা দরকার যে যেই পার্টিকুলার ধরনের আঘাত, এই আঘাত পৃথিবীতে বিরল। আমি সবাইকে অনুরোধ করবো না দেখুক যে চোখে আসলে এরকম পিলেটসের উপস্থিতি পৃথিবীতে কয়বার ঘটেছে। মেডিকেল সায়েন্সে এরকম কোনো ঘটনা ঘটে নেই। সিভিল মিলিটারি মানে আপনারা খেয়াল করবেন, মানে সিভিলিয়ান যে মেডিকেল কেয়ার, এই কেয়ারের দুনিয়াতে এই ধরনের কোনো আঘাতের ঘটনা নাই। জুলাই অভ্যুত্থানে হতাহতের সহায়তায় আগামী 1 সপ্তাহের মধ্যে অধিদপ্তর করা হবে জানিয়ে সাইদুর রহমান বলেন, তখন শহীদ পরিবার এবং আহতদের জন্য কাজ করা আরো সহজ হবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 3 ছাত্রকে আটকের ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা হামলা চালিয়েছে শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ছাত্রদের আটকের খবর পেয়ে শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানার সামনে জড়ো হয়। পরে আটক 3 শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন তারা। এ সময় থানা প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হয়, ছুড়া হয় ইট পাটকেল। যদিও এই হামলার ঘটনা অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, উত্তরা পশ্চিম থানায় কোনো হামলার ঘটনা ঘটেনি, ভুল বোঝাবুঝি হয়েছে। অপেশাদার আচরণের জন্য এসআই আবু সাইদকে প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লার যুবদল নেতা তৌহিদ ইসলামকে কেন উঠিয়ে নেওয়া হয়েছিল তার ব্যাখ্যা চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এমন দাবি করেন। এ সময় ক্ষমতা নেয়ার ৬ মাসের মধ্যে তৌহিদ হত্যার মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকারের ব্যর্থতা বলে অভিযোগ করেন তিনি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। দেশ ও জনগণের স্বার্থে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ৬ সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ ৮ ফেব্রুয়ারি জানিয়েছেন আইন উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কারে শতাধিক সুপারিশ প্রতিবেদন জমা আজ। মূল্যস্ফীতি কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বললেন অর্থ উপদেষ্টা। রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বাস্থ্যখাত সংস্কারের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তাব বিএনপির। দলীয়করণে খাতটিকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ বলেছেন ডক্টর খন্দকার মোশাররফ। আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর। গাজীপুরের শেখ হাসিনা রেহানাদের ৪ বাগান বাড়ি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ৭:৩০টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।